চোরইয়ের বুক খামছে ধরল কিছু একটা। আশ্চর্য! এটাকে পাঠালো? জেড মানে জুহাইয়ের? সে তো তখন একটা সারপ্রাইজ গিফটের কথা বলেছিল। তবে এটাই ছিল তার সারপ্রাইজ? চোরইয়ের রেজাল্ট বের হওয়ার দুদিন পরেই হুট করে দোয়েলের বিয়ের জন্য একটা ভালো প্রস্তাব আসে। সব কথা ঠিক হলে তারা খুব জলদি বিয়ের অনুষ্ঠান সারতে চাইলেন, কেননা তাদের ছেলেকে আবার ফিরে যেতে হবে তার অস্ট্রেলিয়ার কর্মক্ষেত্রে। চোরাইয়ের মা রাজি না থাকলেও বাবা চাচারা সবাই তাতে সম্মতি জানিয়ে দিলেন। মেয়ের এই বিয়েটা নিয়ে যে খুব আপত্তি ছিল তা না। তিনি চোরাইয়ের ভর্তি পরীক্ষার আগে কোনোভাবেই আর কিছু করতে চাইছিল না। তবে এমন সুপাত্র ছেড়ে দেওয়ার মতোও না। সবাই বলল চোরাইকে না হয় সব কিছু থেকে দূরে রাখতে। এদিকে দোয়েল নারাজ হলো। তার বিয়েতে তারই বোন কেন দূরে থাকবে? অতঃপর একটা সিদ্ধান্তে আসা হলো, চোরের ঘরেই থাকবে, তবে সব ভেজাল থেকে দূরে সরে থাকবে। একদম প্রয়োজন ছাড়া তাকে কোনো কিছুতে ডাকা হবে না। নিশিরা এসে চোরইকে এজন্য সহমর্মিতা জানিয়ে গেল। আহারে চোরই, দেখলি রেজাল্ট একটু ১৯-২০ হলে নিজের ফ্যামিলি কেমন দূর করে দেয়। তোর জন্য আমার খুব খারাপ লাগছে। নিজের ওই বোনের বিয়েতে আনন্দ করতে পারবি না। চোরাই মনে মনে হাসে। বোকার হদ্দগুলো ভাবছে তার খারাপ লাগছে, অথচ তারা জানেই না তার যে কি ভীষণ আনন্দ লাগছে। অন্তত এই এক কারণে সে তো এই সব লোক জমায়েত থেকে দূরে থাকতে পারবে। দোয়েলের বিয়ে নিয়ে তার মনে আনন্দ যে নেই, তেমনটা না, একদমই না। সে তার বোনের জন্য খুব খুশি। অবশেষে সে অবশেষে তার ৫ বছরের দীর্ঘ প্রণয়ের একটা পরিণতি পেতে যাচ্ছে। দোয়েল অবশ্য জানে না তার এই প্রেমের বিয়ের খবর আর কেউ না জানলেও চড়ুই ঠিকই জানে। বাড়িতে বিয়ের মতো বড় একটা আয়োজন লাগলে লাগলে চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। চড়ুইয়ের ঠিক সেই দশা হলো। বিয়ের শপিং তো যে সেভাবে শেষ হলো। এরপর এলো সঙ্গীত অনুষ্ঠান। তেমন বড় কিছু হয়নি যদিও। এক সন্ধ্যায় নিশি, কণা, ইতু, মিতু, মোমো এবং দোয়েলের কিছু বান্ধবীরা এসে বেসুরো গলায় গিটারে ভুলভাল সুর তুলে গান গেয়ে ছবি তুলে তুলে খাবার খেয়ে চলে গেল। সেদিন সারা রাত চড়ুইয়ের পড়া হলো না। প্রথমত ওসব বিদঘুটে বিকট শব্দের জন্য, পরবর্তীতে সেসব মনে করে হাসতে হাসতেই সময় পার করার জন্য। পরদিন ছিল মেহেদি অনুষ্ঠান। চড়ুইয়ের সেদিন স্পেশাল ব্যাচের এক্সাম ছিল। একেতে পরীক্ষা শেষ হতে হতেই ৫:৩০ বেজে গেল। এরপর চড়ুই ইচ্ছে করে আরো দেরি করলো। ১ ঘন্টার মতো এদিক ওদিক ঘোরাঘুরি করে ১ কাপ চা খেয়ে চলে গেল নীলক্ষেতের দিকে। এরপর দুটো উপন্যাস কিনে বাসার দিকে রওনা হলো। সে যখন ফিরল তখন ৭টা বেজে এসেছে। বিল্ডিংয়ের সামনে আসতেই দেখল লাইটিংয়ের কাজ শেষ। সবখানে আলো ঝলমল করছে। বিয়ের মধ্যে এই একটা ব্যাপারই চড়ুই খুব উপভোগ করে। আলোকসজ্জা, মরিচ বাতি, সারাক্ষণ শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। কি যে সুন্দর, কি যে দারুণ! সে যখন মুগ্ধ চোখে দাঁড়িয়ে সবটা দেখছিল তখন পেছনে ফাহমিদ এসে দাঁড়ায়। বলে, তোর আজ এত দেরি হলো কেন? চড়ুই চমকে উঠে পেছন ফিরে তাকালো। ফাহমিদ একা নয়, প্রত্যুষও ছিল। সে অবশ্য দুটো লোকের সাথে কথা বলছিল ব্যস্ত হয়ে। লোকগুলো বোধহয় ক্যাটারিংয়ের সার্ভিসের। তার এসব ব্যস্ততা চড়ুইয়ের বিরক্তিকর কারণ। কি দরকার অন্যর বাড়ির অনুষ্ঠানে এসে মাতব্বারি করার? অবশ্য সে আর কি বলবে? যাদের অনুষ্ঠান তারা যেন এই মানুষটাকে ছাড়া কিছু করতেই পারে না। তাদের সবখানে সবকিছুতে এই লোকের প্রয়োজন পড়ে। আগে থেকে নানান নমুনা চড়ুই এর দেখা হয়ে গেছে যদিও। তবে এবার দোয়েলের বিয়ের অনুষ্ঠান আসায় চড়ুই দেখতে পারল তার বাবা প্রত্যুষের উপর ঠিক কতটা নির্ভরশীল। চড়ুই সেজন্য ময়ূরের উপর খুব রাগ। নিজের এত বড় একটা ছেলে থাকতে অন্যের ছেলের উপর কেন কোনো বাবাকে নির্ভর করে চলতে হবে? কেন? কিরে, বললি না যে এত দেরি কেন? এমনিতেই। তোর বোনের বিয়ে, তোর যেখানে সবকিছুতে আগে থাকা দরকার সেখানে তুই সবার শেষে আসছিস। আমার না থাকলেও চলবে, কোনো কিছু আটকে থাকবে না। প্রত্যুষ লোক দুটোকে বিদায় দিয়ে তখন ফাহমিদদের পাশে এসে দাঁড়ালো। ক্ষুরধার দৃষ্টিতে চোরইয়ের দিকে একবার তাকিয়ে নিয়ে ফাহমিদকে বলল, অযথা এখানে দাঁড়িয়ে আছিস কেন? অযথা কোথায়? চোরইয়ের সাথে কথা বলছিলাম। তোর আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেসব ভুলে গেলে হবে? মাছের ব্যাপারটা তোকেই দেখতে হবে। আমি আর যাচ্ছি না ঘাটে। আঙ্কেলরা সেখানে আছেন, তোকে যেতে বলল ওখানে, এখনই। ওখানে তো। ফাহমিদকে আর কিছু বলতে বাধা দেয় প্রত্যুষ। তীর্যক দৃষ্টিতে চোরের দিকে তাকিয়ে বলল, এখানেরটা দেখার জন্য আমি আছি, তুই যা।
ফাহমিদ মাথা নেড়ে চলে গেল। চড়ুই ততক্ষণে আশেপাশে চোখ বুলিয়ে সব ডেকোরেশন দেখে নিয়ে লিফটে উঠে পড়েছে। লিফটের দরজা দুটো একেবারে বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রত্যুষ এক হাত দিয়ে আটকে দেয়। দরজা আবার পুনরায় শটাং খুলে যায়। চড়ুই তবদা খেয়ে গেল। সে ভেবেছিল প্রত্যুষ চলে গেছে। প্রত্যুষ লিফটে উঠতে সে আরো দূরত্ব রেখে সরে দাঁড়ালো। একটা মিষ্টি চন্দন কাঠের সৌরভ ছড়িয়ে গেল লিফটে। চড়ুই বিরক্তি চোখে তাকালো। এই লোকের এই সিগনেচার পারফিউমের শেষ কোথায় হবে? চোরাই এর আসলে খুব অস্বস্তি হয়। ঘ্রাণটা এত আকর্ষণ করে যে না চাইতেও কেমন ঘোর লেগে যায়। এই ঘ্রাণের লোভেই চড়ুই চন্দন, ফেস পাউডার, বডি লোশন পর্যন্ত নিয়ে এসেছে। অথচ এমন চমৎকার স্নিগ্ধ ভেজা ভেজা একটা গন্ধ সে কোথাও কোনো কিছুতেই পায় না। যদি প্রত্যুষের সাথে তার সম্পর্কটা ভালো হতো বা প্রত্যুষী একজন ভালো মানুষ হতো, সে কবেই জিজ্ঞেস করে ফেলতো, প্রত্যুষ ভাইয়া, আপনি কোন পারফিউমটা ইউজ করেন? ময়ূরের একটা পারফিউম আছে, ওটা থেকে একটা রিফ্রেশমেন্ট পাওয়া যায়। চড়ুই কি সুন্দর ওটা নিজের সংগ্রহে এনে রেখে দিয়েছে। ব্যবহার করে না, কিন্তু কাছে রাখতে ভালো লাগে। ছোট থেকেই তার এসবের প্রতি খুব ঝোঁক ছিল, যদিও সেভাবে কখনো সেরকম কালেক্ট করতে পারেনি। ওই ভাই বোনদের গুলোই বোতল প্রায় শেষ হয়ে এলে রুমে এনে রেখে দেয়। ব্যবহার তো কখনোই করে না, হুটহাট স্প্রে করে ঘ্রাণটা শুধু নেয়। লিফট তখন পাঁচতলায় এসে পড়েছিল। হঠাৎ এক ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। জোরে ঘাবড়ে গিয়ে একপাশে সিটিয়ে গেল। সবই তো ঠিক ছিল, অসহ্যকর লোকটাও আজ সীমার মধ্যে ছিল। এই তো একটু পরে লিফটের দরজা খুলে তারা এখান থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল। হুট করে কি হলো? চোরই ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়ে গেল। আর কোনো দিন কি লিফট খুলবে? সে আতঙ্কিত চোখে প্রত্যুষের দিকে তাকালো। সে এক মনে বেল বাটনে প্রেস করেই যাচ্ছে। আশ্চর্য, তার হাতে তো ফোন আছে, কাউকে ফোন কেন করছে না? সময় আরো পেরিয়ে যেতেই চোরই অধৈর্য গলায় বলল, আপনি কাউকে কল কেন করছেন না? কল করলেই তো হয়। এভাবে কতক্ষণ? তখন ওই প্রথমবার টানা 4 মিনিট আটকে থাকার পর প্রত্যুষ তার দিকে তাকালো। তার জ্বলন্ত ঝলসানো চাহনিতে চড়ুইয়ের শিরদাঁড়া বেয়ে ঠান্ডার স্রোত বয়ে গেল। তার চোখ পড়ল প্রত্যুষের ডান হাতে থাকা ফোনের দিকে। সেখানে তাকিয়ে দেখল সে কাউকে ঠিকই কল করেছে, কিন্তু সেটা নেটওয়ার্কের সমস্যার কারণে রিচ করতে পারছে না। টুট টুট করে বারবার কেটে যাচ্ছে। প্রত্যুষ যে তখন থেকে কল করার চেষ্টা করে যাচ্ছে, চড়ুই সেটা খেয়ালই করেনি। ভীতু সন্ত্রস্ত মুখ করে চড়ুই আবার পিছিয়ে গেল। আরও কিছু সময় পেরিয়ে যাওয়ার পর চড়ুইয়ের দম বন্ধ হয়ে আসতে লাগলো, যার অনেকটাই ভয়ের কারণে। তার বারবার মনে হচ্ছে সে এখান থেকে আর বের হতে পারবে না, কিছুতেই পারবে না। সে প্রত্যুষের দিকে তাকালো। সে যতটা অস্থিরতা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে, প্রত্যুষ ঠিক ততটাই শান্ত নিশ্চল হয়ে আছে। তার বোধহয় তেমন কোনো চিন্তা নেই, যেন বের হলে হবে না, না হলে নেই। চড়ুইয়ের তখন আর সহ্য হলো না। সে বলে উঠল, আপনি কিছু করছেন না কেন? পর্তুস এবার হেলান দিয়ে দাঁড়িয়ে বুকের মধ্যে 2 হাত ভাঁজ করে চোরের দিকে তাকিয়ে কৌতূহলী গলায় বলল, আমি কি করব? আপনি কি করবেন মানে? আপনি এটা খুলুন। এখান থেকে বের তো হতে হবে নাকি? না, এত বের হওয়ার কি আছে? চড়ুই ভীষণ রকম অবাক হলো, বলল, আপনার মাথা খারাপ? আপনি এখানেই আটকে থাকতে চাইছেন? তো আপনি এটা খুলতে বলুন, আমি বের হব, বাসায় যাব। চোরের গলা কেঁপে উঠল। তার এখন আর শক্ত হয়ে থাকার শক্তি নেই। সে ভেঙে পড়ছে সময়ের সাথে সাথে। প্রায় 10 মিনিট হয়ে আসছে। আশ্চর্য, আজকে সবাই কোথায়? কারো লিফটের প্রয়োজন পড়ছে না কেন? কেউ কেন এসে এটা খুলে দিচ্ছে না? এত ভয় পাওয়ার কিছু নেই। কাজ চলছে, সম্ভবত ঠিক হয়ে যাবে। প্রত্যুষের ধীর গলায় বলা কথাগুলো শুনে চোরই ভরসা পেল না। নিশ্চয়ই বলার জন্য বলেছে। সে লিফট থেকে এবারে চেঁচাতে লাগলো, মা, ভাইয়া, আপু, সামির। তখন ওই বিকট এক ধমক দিয়ে উঠল প্রত্যুষ। চোরই কেঁপে উঠে চুপ করে দাঁড়িয়ে রইল। প্রত্যুষ রাগী স্বরে বলল, বললাম না কাজ চলছে, ঠিক হয়ে যাবে, তাহলে আবার চেঁচামেচি কেন? চোরই আমতা আমতা করে বলল, আপনি বললেই আমি কেন বিশ্বাস করব, কেন শুনব? প্রত্যুষ অন্য পাশে তাকিয়ে বিড়বিড় করে বলল, তাই তো, তা কেন করবে সে? যে সব শোনার আর বিশ্বাস করার দরকার নেই, সেসব শুনলে আর বিশ্বাস করে বসে থাকলেই তো আর তার হবে। চোরাই বুঝতে পারল না প্রত্যুষ ঠিক কি বলল। অবুঝ চোখে তাকিয়ে রইল সে প্রত্যুষের দিকে। প্রত্যুষ তখন পুনরায় তার দিকে তাকাতেই হঠাৎ কেমন যেন বিচলিত হয়ে পড়ল।
অনবরত এদিক ওদিক তাকাতে লাগলেও স্থির দৃষ্টি রাখতে পারল না কোথাও। একসময় চড়ুইকে বলল, এভাবে তাকিয়ে কি দেখছিস গর্ধব? চড়ুই চোখ মুখ কুঁচকে ফেলল। এমন সাধারণ একটা বিষয়ে অযথায় কথা শোনানোর কি প্রয়োজন ছিল? গর্ধব ইডিয়েট, এসব ছাড়া সে একটু ঠিক করে কি কথাটুকু বলতে পারে না? চোরের প্রতি তার এত কিসের বিতৃষ্ণা? প্রত্যুষের কথাই ঠিক হলো। আরও 1 মিনিট পার হতেই লিফট পুনরায় চালু হলো। চড়ুই সাথে সাথে স্বস্তি ফিরে পেল। লিফট থেকে বের হতেই শ্বাস নিল প্রাণ ভরে। প্রত্যুষ বেরোলো না। চড়ুই বলল, আপনি আসবেন না? প্রত্যুষ ভুরু কুঁচকে তাকাতেই চড়ুই আবার বলল, আমি তো এমনিতেই বলছিলাম, আবার যদি বন্ধ হয়ে যায় তাই। প্রত্যুষ এর এবার কুঁচকে যাওয়া মুখবয় শিথিল হয়ে এলো। সে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে বাটন প্রেস করলো। চড়ুই অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য, লোকটা কি হাসলো নাকি? সে হাসার মতো কি বলল? পরক্ষণে একটা কথা মাথায় আসতেই নিজেই চমকে উঠল। আরে, সে কি ভেবেছে আবার? চড়ুই তার জন্য চিন্তা হয়েছে? একদম না। চড়ুই তো এমনিই বলার মতো বলল। বিছানার উপর একের পর এক শাড়ি ছুঁড়ে মারছে দোয়েল। রাগে থরথর করে কাঁপছে সে। পাশেই চড়ুই ভাবলেশীন ভঙ্গিতে বসে আছে। দোয়েলের রাগের কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠল। এখান থেকে তোর যেটা ইচ্ছে হয় পর, তবুও পর। একটু শাড়ি পর, আমি তোর কাছে অনুরোধ করছি চড়ুই, আমার আনন্দটা এভাবে নষ্ট করে দিস না। চড়ুইয়ের খারাপ লাগলো। সে তো চায় শাড়ি পরতে, কিন্তু পারে না। শাড়ি পরে কারোর সামনে যেতে হবে ভাবলেই কেমন লাগে। দোয়েল কেন যে এই প্রোগ্রামের জন্য শাড়ি চুজ করলো? চড়ুই পরে গেলে পরে গেল দোটানায়। দোয়েল খুব রাগ করছে। অনেক শখ করে কাস্টমাইজ শাড়িগুলো আনিয়েছিল সে। বইয়ের ছোট বোন বলে চড়ুইয়ের জন্য আনা শাড়িটা আরো বিশেষ রকমের ছিল। অথচ চড়ুই বলছে সে শাড়িই পরবে না। এরপরও আরও কিছুক্ষণ কথা কাটাকাটির পর রাগ করে দোয়েল সবগুলো শাড়ি বিছানায় ছুঁড়ে ফেলে একের পর এক। অতঃপর বোনের জন্যই মনকে নিয়ন্ত্রণ করে একটা সিদ্ধান্তে এলো। বলল, আচ্ছা পরবো, যেটা আমার জন্য নেওয়া হয়েছে সেটাই পরবো, কিন্তু বেশিক্ষণের জন্য না। আমি কিন্তু চলে আসবো তাড়াতাড়ি। মা পাশ থেকে বললেন, সে তো তোকে আসতেই হবে, পড়া আছে না? এখন তাহলে জলদি তৈরি হয়ে নে। দোয়েলের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, আমি শাড়ি পরিয়ে দিই, আমি পরতে পারবো। কচু পারবি, দাঁড়া আমি পরিয়ে দিয়ে চুল বেঁধে দেব। দোয়েল খুব যত্ন করে চড়ুইকে শাড়ি পরিয়ে দিল, চুলে বেনি করে দিল। এরপর চড়ুইয়ের টপ থেকে 3টা দোলন চাপা ফুল এনে যত্ন করে সামনের দিকে ক্লিপ দিয়ে আটকে দিল। চড়ুই গয়নাগাটি পরতে চাইল না একদমই। দোয়েল ও আর জোর করলো না। তার বোনটা এমনিতেই খুব সুন্দর, একটু নিজের প্রতি যত্নশীল হলেই তো আর তার চিন্তা করা লাগে না। মা এসে যখন চড়ুইকে দেখলেন তখন মৃদু হেসে ফেললেন। সবাই বলেছে চড়ুইটাও বড় হয়ে যাচ্ছে, হয়তো আর কিছু বছর পর তারও বিয়ে দিয়ে দিতে হবে। কিন্তু চড়ুই তো ওনার কাছে এখনো ছোট্টটি রয়ে গেছে। চড়ুই এখনো ছোট্ট বাচ্চা। চড়ুইকে এখনো তিনি বকেন, বকে বকে পড়াতে বসান, মাঝে মাঝে খাইয়ে দেন, দূরে কোথাও যেতে দেন না একা একা। আজ পর্যন্ত চড়ুই তাকে ছাড়া কোথাও এক রাত বাইরে থাকেনি। মেয়েটা হয়েছে থেকেই তো আগলে আগলে রেখেছেন। চড়ুই হয়তো ভাবে তার মা তার উপর বিরক্ত খুব। অথচ তিনি প্রতিনিয়ত চড়ুইকে নিয়ে চিন্তিত থাকেন। তিনি শঙ্কা বোধ করেন আজ যদি চড়ুই নিজের পায়ে না দাঁড়ায়, তবে একদিন যখন তার বাবা মা দুজন আর থাকবে না, তখন কে দেখে রাখবে চড়ুইকে? কার কাছে যাবে সে? এমনিতেই মেয়েটা তার ভীষণ একা, চুপচাপ থাকে সব সময়, মনের কথা মুখে আনে না খুব একটা। ওকে বুঝে নেবে কে? মাঝে মাঝে মা হয়ে তিনি নিজেও তো বুঝতে পারেন না চড়ুইকে। ছাদে সব আয়োজন করা হয়েছে সন্ধ্যা থেকে, ওখানে গান বাজনা হচ্ছে। সামির আর সোহান তো এক মুহূর্তের জন্য ঘরে থাকছে না। সামির খুব ভাব নিচ্ছে সোহানের সামনে, তার বোনের বিয়ে তাই। এজন্য সোহানের মন খারাপ। সে এক কোনায় বসে বিরক্ত চোখে সামিরের কাজ কারবার দেখছিল। তখন ওই প্রত্যুষ এসে তার পাশের চেয়ারে বসলো। আজ সারাদিন তার অনেক খাটুনি গেছে। এখন সব ভেজাল মিটিয়ে একটু রেস্ট নিতেই কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে। সোহানকে দেখে বলল, কি রে, তোর আবার কি হয়েছে, মুড অফ কেন? প্রত্যুষ ভাইয়া সামিরের আনন্দ বেশি। ও বলছে ওর বোনের বিয়ে, তাই ও আজকের রাজা। প্রত্যুষ হো হো করে হেসে উঠল। রাজা মানে? বোনের বিয়ে দেখে কেউ রাজা হয়? বোনের বিয়েতে ভাই হয় কামলা। যদিও একদিক দিয়ে সামিরের কাকের কথা ঠিক, সে রাজার হালেই আছে, মজা করছে, আয়েশ করছে। সব ঝামেলা তো যাচ্ছে তাদের উপর দিয়ে। তুমি হাসো, আমার কেউ নাই, আমার কারো বিয়েতে রাজা হওয়ার হবে না।
সুহানের কাদো কাদো মুখের দিকে তাকিয়ে প্রত্যুষের আরো হাসি পেল। বাচ্চারা কি সব উদ্ভট ব্যাপার নিয়েই না পড়ে থাকে? তবে প্রত্যুষ অনুভব করতে পারল তারও তো কেউ নেই, ছোট বড় কোনো ভাই বোনই তো নেই। তার ঘরে সে একা, সম্পূর্ণ একা। ভাই ভাই কিংবা ভাই বোনে কোনো লড়াই হয় না সেখানে। এই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী তার সব। সে এদের সাথেই ছোট থেকে বেড়ে উঠেছে, তাই এদের সবাইকে নিজের পরিবার ভাবে। সবাইও তাকে পরিবারের একজন মানে। তাদের আদর সম্মান ভালোবাসা প্রত্যুষ উপেক্ষা করতে পারে না কখনোই। তাই বরাবরই নিজের সব রকম ব্যস্ততা ছেড়ে হলেও ছুটে আসে এই মানুষগুলোর কাছে, একটু সুখের আশায়, একটু গল্প করার আশায়, একটুখানি খুনসুটি করার আশায়, একটু মন খুলে হাসার আশায়, আর আর একজনকে দেখার আশায়। যদিও সে ওই শেষ কারণটা কখনোই স্বীকার করতে চায় না। কে বলেছে তোর কেউ নেই? তুই আমার বিয়ের সময় রাজা হবি, সবচেয়ে বড় রাজা, মহারাজা। না না, রাজা না, তুই হবি বাদশাহ। শুনে সুহানের চোখ চকচক করে উঠল। সে তারপরও সামিরের অবস্থা কি হবে সেটাই আগে জানতে চাইল। আর সামির? সামির তখন কামলা খাটবে কেন? সেটা কেন করবে? এটা ভাইদের কাজ, তুই বুঝবি না। তো আমিও তো তোমার ভাই। আমি রাজা হলেও কিভাবে কামলা হয়? আরে বেটা, তুই তো আমার ভাই, সামির হলো। প্রত্যুষ চুপ করে গেল। কথায় কথায় কি যে আবোল তাবোল বলে ফেলেছে! ধুর, সে কি চড়ুইকে বিয়ে করবে নাকি? হু হু, তার বয়েই গেছে। ও, গলা শুকিয়ে আসছে খুব। সে গড় গড় করে সবটা পানীয় শেষ করলো। এরপর গা এলিয়ে দিল চেয়ারে। আশ্চর্য, তার হুট করে চোরের কথা ভেবে এত ভালো কেন লাগছে? ঠোঁটের কোণ থেকে হাসি সরছেই না। চোরই তখন তার জন্য চিন্তা করছিল নিশ্চয়ই, নয়তো কেন বলল আপনি আসবেন না? কেন? যথাসময়ে অনুষ্ঠান শুরু হলো। মেহেদি লাগানোর আগে একবার ফটো সেশন হলো, লাগানোর পরে আবার আরেকবার ফটো সেশন হলো। চড়ুই এলো অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে। তার ভীষণ অস্বস্তি আর লজ্জা লাগছিল এভাবে সবার সামনে আসতে। সে এসেই পড়ল মহাবিপকে। সবার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো যে। তাই তবে আজ তিক্ত কথায় বান ছুটে আসেনি তার দিকে। এসেছিল কিছু সহনীয় আর অবিশ্বাস্য প্রশংসা। নিশিও আজ বলল, চড়ুইকে সুন্দরী লাগছে দেখি। শাড়িটারি পরতে তো পারিস মাঝে মধ্যে। কণা আর মোমো মুখ বাঁকিয়ে রাখলো। চড়ুইয়ের বিরক্তি লাগছিল ওই দুটোকে, তাই সেখান থেকে জলদি সরে এলো। তার নানুরা এসেছে কিছুক্ষণ আগেই। মামাতো বোনেরা আর খালাতো বোনেরা জোর করে ছবি তুলতে নিয়ে গেল। অনামিকাও এসেছিল। চোরই আজ আর আড়াল হলো না, কথা বলল। অনামিকা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, কদিন পরেই তার পরীক্ষা। চোরই অবাক হলো, মামি কি সুন্দর করে এই সময়ও তাকে বিয়ে অ্যাটেন্ড করতে দিয়েছেন। তার মা হলে তো কখনোই দিতেন না। তা অবশ্য অনামিকা ভালো ছাত্রী, তাকে নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। সে টপ কলেজ ক্র্যাক করে নিতে পারবে ঠিকই। চড়ুই ডায়েট করো নাকি? অনামিকার কথায় চড়ুই অপ্রস্তুত হয়ে পড়ল। ওই নামমাত্র ডায়েট তার এখনো চলছে। ওজন মেপেছে 2 দিন আগে। 6 কেজি কমেছে, অতি সামান্য। তবে হ্যাঁ, এভাবে আরেকটু কমলেই হলো। চড়ুইয়ের একদম বেশি ওজন কমিয়ে মডেলদের মতো ফিগার চাই না। তার শরীর থেকে ওই অল্প কিছু গেলেই হলো, যাতে কোনো মহলের বিশেষ আকর্ষণ তার উপর না পড়ে। কোথাও গেলে যেন কারো কোনো চর্চা না থাকে। ব্যাস, এতটুকুতেই সে সন্তুষ্ট হবে। না, তেমন কিছু না। বললেই হলো, লাস্ট টাইম যেমন দেখেছি তেমন লাগছে না, তোমাকে আরো পিটি লাগছে। চড়ুই লজ্জা পেয়ে হাসলো, বলল, থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে। চড়ুই তখন চলে আসবে ছাদের দরজার কাছে আসতেই থমকে দাঁড়ায়। জুহাইয়ের আর তার বাবা মা তিনজনই তার বাবা আর ভাইয়ের সাথে কথা বলতে বলতে আসছিল। জুহাইয়ের ডান হাতের 2 আঙ্গুলে চশমা ঠিক করতে করতেই তার চোখ পড়ল চড়ুইয়ের উপর। সাথে সাথেই স্বভাবসুলভ হাসল সে। চড়ুই গুটিয়ে গেল। লাজ সংকোচ ঘিরে ধরল তাকে। জুইয়ের মা বাবা দুজনকেই সালাম দিল। এরপর জুইয়ের মা বেশ কিছুক্ষণ কথা বললেন তার সাথে। জুইও ভিডিও কলে কিছুক্ষণ চেঁচামেচি করলো, সে নেই অথচ সবাই আনন্দ করছে। চড়ুই জানতে না যে তার পরিবার ওনাদের আমন্ত্রণ জানাবেন। জুহাইরের বোধহয় ব্যাপারটা কিছুটা আঁচ করতে পারল। এক ফাঁকে চড়ুইয়ের পাশে এসে দাঁড়ালো, বলল, শকড। চড়ুই কিছু বলল না, তার কেমন যেন লাগছে। জুহাইরের সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে। তোমাকে আজ মিষ্টি লাগছে, শাড়িটাও খুব সুন্দর। আপুর পছন্দ করা। একটা অজুহাত দেখিয়ে এরপর চড়ুই পাশ কাটিয়ে চলে এলো। সিঁড়ির কাছে আসতেই সে স্বস্তির শ্বাস ছাড়ে। উফ, এতক্ষণ যেন তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তখনকার ঘটনার পর লিফটে উঠতে একটু ভয় হয় তার।
তাই সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। সাততলা আসতেই একগাদা ছেলেপেলের সামনে পড়ল। সাততলার হাবিব ভাইয়ের বন্ধু সব। দোয়েল এরও ক্লাসমেট ছিল স্কুলে। সেই সুবাদে তারাও দাওয়াত পেয়ে এসেছে। চড়ুইকে দেখেই সবাই চুপ হয়ে গেল। চড়ুইয়ের তখন কেন যেন আর পা চলছিল না। সবাই তার দিকেই তাকিয়েছিল। সেই দৃষ্টিতে তেমন কিছু না থাকলেও চড়ুই ঘাবড়ে গেল। পা ফেলতে পারছিল না তখনই দেখা গেল হাবিবের সাথে তাদের বাসা থেকে প্রত্যুষও বেরিয়ে এসেছে। চড়ুইকে দাঁড়িয়ে থাকতে দেখে সেও দাঁড়িয়ে পড়ল। এক পলক তাকে দেখে নিয়ে বলল, হাবিব, ওদের সবাইকে ভেতরে নিয়ে যা। শোনার সাথে সাথেই সবাই ভেতরে ঢুকে পড়ল। হাবিবেরও কিছু করা লাগলো না। প্রত্যুষ পুনরায় দৃষ্টি ফেলে চড়ুইয়ের উপর। চড়ুই আবার পা বাড়ায়। ছয়তলায় আসতেই তার আর সহ্য হলো না। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বলল, আপনি আমার পেছনে কেন আসছেন? প্রত্যুষ হাসল। চড়ুই এবার ফিরে তাকালো। আজ এত হাসে কেন লোকটা? হুট করে কি হলো? আকস্মিক প্রত্যুষ তার দিকে 2 কদম এগিয়ে আসতেই সে পিছিয়ে গেল। এরপর হঠাৎই সে চোরের দিকে হাত বাড়িয়ে তার চুল থেকে একটা নাকচাপা নিয়ে চলে গেল। একেবারে চড়ুইকে সম্পূর্ণ উপেক্ষা করে ঘরে এসে শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরে চড়ুই পড়তে বসে। মা মাঝে একবার এসে 1 গ্লাস দুধ দিয়ে গেলেন খেতে। তবে চড়ুই খুব চেষ্টা করেও পড়ায় মন বসাতে পারল না। কেন যেন তার ভালো লাগছিল না। সে ঘরের আলো নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কতক্ষণ আশপাশ করেও দেখলো ঘুম আসছে না। সে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সাদা আর সোনালি রঙের মরিচ বাতি জ্বলছে। সেগুলো দেখতে খুব ভালো লাগছে। ছাদ থেকে গান বাজনার শব্দ ভেসে আসছে। সবাই নিশ্চয়ই অনেক আনন্দ করছে। তার অবশ্য সেই আনন্দের লোভ নেই। তার ইচ্ছে করছে সামনের ওই শুনশান রাস্তায় হাঁটতে। রাতে 12:30 বাজে। মোড়ের মাথায় চায়ের দোকানটাও বন্ধ হয়ে গেছে। আশেপাশে কুকুরের ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে। এই কুকুরগুলো না থাকলে সে ঠিকই বের হতো। একটু হাঁটাহাঁটি করত। তার কুকুরের ভয় সেই ছোট থেকেই। কতবার যে তাড়া খেয়েছিল। চড়ুই রেলিংয়ে হাত রেখে এক মনে আকাশের দিকে তাকিয়ে রইল। আর চাঁদের আলোয় সবকিছু আরো সুন্দর, আরো স্নিগ্ধ লাগছে। মোহনীয় চাঁদের আলোয় সে দেখল তার গোলাপ গাছে একটা ফুল ফুটেছে। টকটকে লাল গোলাপ দেখে চড়ুইয়ের ঠোঁটে হাসি ফুটে উঠল। সে এগিয়ে গিয়ে ঘ্রাণ নেয়। আহা, কি মিষ্টি! অনেকক্ষণ বারান্দায় সময় কাটানোর পর তার ভালো লাগছিল। চোখে ঘুম নেমে আসছিল। সে তার ঘরে ঢুকতে নিলেই দেখতে পেল ময়ূর এসেছে তার ঘরে। চড়ুইকে দেখে বলল, কোথায় ছিলি? ধর তো, এই ফোনটা একটু চার্জে রাখ। আমার ঘরে অন্য কারো ফোন চার্জে লাগানো। চড়ুই অত ভালো করে দেখল না। চার্জার আর ফোনটা হাতে নিল। এরপর ফোনটা চার্জে বসিয়ে গিয়ে শুয়ে পড়ল। আশ্চর্য, এত ঘুম পাচ্ছে কেন? তখন অনেক রাত, প্রায় 3টা বাজে। চড়ুইয়ের ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ হলো। ঘুম ছেড়ে উঠে যেতে ইচ্ছে না করলেও উঠতে হলো। দরজা খুলতেই দেখলো ময়ূর দাঁড়িয়ে আছে। তার থেকে 4 কদম দূরে প্রত্যুষ দাঁড়িয়ে পানি খাচ্ছে। ময়ূর বলল, ফোনটা দে। চড়ুই ফোন এনে দিল। ময়ূর ফোনটা প্রত্যুষের হাতে তুলে দিতেই সে অবাক হলো। সে কিনা অসভ্যটার ফোন চার্জ দিল। তার উপকার করলো, ধ্যাত! সে দরজা দেওয়ার আগে শুনিয়ে শুনিয়ে বলল, নিজেদের বাড়িতে গিয়ে ফোন চার্জ দিলেও তো হতো। এমন না তো অনেক দূরে বাড়ি। প্রত্যুষ দেখা গেল কথাটা শুনে কটমট দৃষ্টিতে তাকালো। চড়ুই অবশ্য সেসবে গা করল না। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে চড়ুই বুঝতে পারলো আজ আর পড়ালেখা কিছু হবে না। সে যে এতে খুব মন খারাপ করেছে বা চিন্তিত তা না। সে ভীষণ খুশি হলো। মাও আজ ব্যস্ততার জন্য তার দিকে বিশেষ দৃষ্টি দিতে পারছে না। দোয়েলের আজ হলুদ অনুষ্ঠান, এটাও ছাদেই হবে। নতুন করে আবারও সাজানো হচ্ছে। আজকের থিম হলুদ আর সাদা। চড়ুইয়ের জন্য একটা হালকা কাজের লেহেঙ্গা বানিয়ে রেখেছে দোয়েল। পার্লারে যাওয়ার আগে চড়ুইকে সেটাই এনে দিয়ে বলল, এটা পরিস, আর একটু সাজগোজ করবি কিন্তু। পার্লারে যেতে চাইছিস না জোর করছি না, কিন্তু একটুও মনমরা হয়ে থাকবি না। সব কিছুতেই অংশ নিবি, নাচ গানে না হোক, হলুদ ছোঁয়ানো তো ঠিকই থাকবি। মনে থাকে যেন, থাকতেই হবে। আচ্ছা, থাকবো। ইতু চড়ুইয়ের লেহেঙ্গাটা ভালো করে দেখে নিয়ে বলল, চড়ুই আপু লেহেঙ্গা পরবে? দোয়েল ভুরু কুচকে বলল, কেন, পরলে কোনো সমস্যা? না মানে, ও তো একটু মোটা, কোমরের দিকে কেমন কেমন লাগবে। মানাবে না মনে হচ্ছে। এটা আমাকে বা মিতুকে মানাবে ভালো। মানানোর জন্য আনিনি। পড়তে হবে তাই পড়বে। মানাচ্ছে কি মানাচ্ছে না সেটা কারোর দেখার বিষয় না। তোমরা নিজেদেরটা ঠিক করে নাও। আর পার্লারে যেতে চাইলে চলো। এখানে অযথা আজগুবি কথা বলে সময় নষ্ট করার দরকার নেই।
সবাই চলে যেতেই চড়ুই লেহেঙ্গাটা হাতে নিয়ে দেখতে লাগলো। লেহেঙ্গাটা তার খুব পছন্দ হয়েছে। দোয়েলের পছন্দ বরাবরই দুর্দান্ত হয়। সবচেয়ে সেরা না হলে সেরা একটা সবসময় পিক করবেই। সন্ধ্যা হতেই অতিথির আনাগোনা শুরু হয়ে গেল। চড়ুই তৈরি হয়ে ছাদে গেল। তখনও ছাদে তেমন কেউ নেই। সুহানার স্বামীর স্টেজে উঠে দুষ্টুমি করছিল। চড়ুই যেতেই স্বামী বলল, ওমা, তুমি এত জলদি চলে এলে? হ্যাঁ, এলাম, সুহান বলল। চড়ুই আপু, তোমাকে কি পিটি লাগছে? মনে হচ্ছে তুমিই বউ। চড়ুই লজ্জা পেয়ে গেল। ছোট বাচ্চাদের প্রশংসা নাকি মিথ্যে মিথ্যে হয় না, মন থেকেই বলে যা বলার। এজন্যই চড়ুইয়ের আরো বেশি লজ্জা লাগছিল। সে ঘুরে ঘুরে সবটা দেখতে লাগলো। তখনই কতগুলো পুরুষ কণ্ঠের হাসির শব্দ শোনা গেল। ছাদের দিকেই আসছে। চড়ুই ঘাবড়ে গিয়ে স্টেজের পেছনে চলে গেল। সে কারোর সামনে পড়তে চাইছে না, ইচ্ছে করছে না মোটেও। এই তোরা দুটো এখানে কি করছিস? ফাহমিদের গলা শোনা গেল। চোরে খান খাড়া করে শুনছিল। মূলত কে কে আছে এটাই বুঝতে চাইছিল। খেলছি ভাইয়া। খেলতে খেলতে যে তার ছিঁড়ে ফেলেছিস সেটা দেখেছিস? প্রত্যুষের খিটখিটে গলার আওয়াজ শুনে চোরের এবার মেজাজ গরম হয়ে গেল। ছিঁড়েছে তো ছিঁড়েছে, ওর বোনের বিয়ে। ও দুটো একটা জিনিস নষ্ট করতেই পারে, তাতে এই বাইরের লোকটার কি? যা সর, এগুলো ঠিক করা হবে। ধূপধাপ আওয়াজ হলো। সামির আর সোহান চলে গেছে। একদম ছাদ থেকে চলে গেছে। কয়েকটা অচেনা পুরুষ গলা শোনা গেল। আবার ওয়েডিং প্ল্যানারের লোকগুলো হবে হয়তো। চড়ুই যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটা হাসনাহেনা গাছ ছিল। ফুলের গন্ধে মৌ মৌ করছিল জায়গাটা। একটা সময় তীব্র সেই গন্ধে তার মাথা ধরে এলো। সে একটু সরে দাঁড়াতেই তার পায়ের সাথে লেগে অন্য আরেকটা তারে টান পড়ল। সাথে সাথে ছাদের সব আলো চলে গেল। একদম অন্ধকারে ঢেকে গেল সব। ফাহমিদ বলল, আরে, আবার কি হলো? চোরে এবার ভয় পেয়ে গেল। তার জন্য আবার না কোনো সমস্যা হয় অনুষ্ঠানে। সে এখন কি করবে? তাকে এখানে দেখলে নিশ্চয়ই সবাই বকাঝকা করবে। আর ওই অসভ্যটা, ওটা তো সুযোগ পেলেই চোরইয়ের পেছনে লাগে। কোনোভাবেই মোক্ষম সুযোগ হাতছাড়া করে না। ধ্যাত, এখান থেকে যে যাবে সেই উপায় নেই। কিছুই দেখা যাচ্ছে না চোখে। অন্ধকারে সে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা খচখচ শব্দ হলো। চোরই সতর্ক দৃষ্টিতে সামনে তাকালো। ফ্ল্যাশ লাইট চালিয়ে কেউ এদিকেই আসছে। চোরই একটু পিছিয়ে গেল। তখনই একজোড়া পায়ে সে থামে তার মুখোমুখি। সাদা পাঞ্জাবি পরিহিত প্রত্যুষকে প্রথমে তার ভূতে মনে হয়েছিল। তাকে দেখে প্রত্যুষ অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর বলল, তুই এখানে কি করছিস? চোরাই কিছু বলল না। অন্য পাশে তাকিয়ে রইল। প্রত্যুষ তার দিকেই তখনও আলো ধরে রেখেছে, তাই অন্য পাশে তাকিয়ে থেকেই বলল, লাইট অফ করুন। সত্যি করব? আশ্চর্য, সত্য মিথ্যার কি আছে? অফ করুন, আমার মুখের সামনে ধরে রেখেছেন কেন অযথা? প্রত্যুষ কথা মতো কাজ করলো। আবারও সব অন্ধকারে ছেয়ে গেল। কিছুক্ষণ কেটে গেলেও চোরই বুঝতে পারল না প্রত্যুষকে তখনও সেখানে আছে কিনা। পুরো ছাদে একটা নিঃশব্দ অবস্থা বিরাজ করছে। কারো কোনো কথা নেই, কোনো সাড়া নেই। নিশ্চয়ই সবাই চলে গেছে। চোরয়ের একটু ভয় হলো। তারপরও এই ভেবেই খুশি হলো আর কেউ নেই। এবার সে নিচে যেতে পারবে। দুই পা এগোতে এসে ধাক্কা খেল শক্ত কিছুর সাথে। সাথে সাথেই তার বুক কেঁপে উঠল। ওটা কি ছিল? মানুষ তো। সে বিড়বিড় করে বলতে লাগলো, কে? কোনো সাড়া এলো না। চোরয়ের এবার অপদ মস্তক কাঁপতে লাগলো। সে ভীষণ ভয় পেয়ে গেল। সামনে এক হাত বাড়িয়ে দিতে আবার শক্ত দেয়ালটা অনুভব করতে পারল। এবার হাত সরালো না। একটু এপাশ ওপাশ করতে বুঝতে পারল এটা কারো বুক। সাথে সাথে এক ঝটকায় হাত সরিয়ে দিল। বুক কার? ইতু কালকে আশিক জিনের কথা বলেছিল রাতে ছাদে গেলে নাকি ধরে, বিশেষ করে চুল ছেড়ে রাখলে। চোরাই খেয়াল করলো তার চুল ছাড়া। এবার তার কলিজার পানি শুকিয়ে গেল। সে গলা ছেড়ে ডাকতে লাগলো, সামির, এই সামির, সুহান। কোনো সাড়া শব্দ নেই। ছাদে তাহলে কেউই নেই। এবার তার গলা ভেঙে আসছিল। তার কখনোই জিন ভূতের ভয় হয়নি। এই প্রথম হচ্ছে। সে কাঁদো কাঁদো গলায় ডাকলো, এই ফাহিমিদ ভাইয়া। না, এবারও কোনো সাড়া এলো না। চোরের চোখ ভিজে এলো। তার বুকে ভয়ে ধরফর করছে। উপায়ন্তর না পেয়ে ডাক দিল, প্রত্যুষ ভাইয়া। হুম। একটা ভরাট গলা ভেসে এলো। চোরের সাথে সাথে থমকে গেল। তার সারা দেহ শিরশির করে উঠল। লোকটা এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিল। চোরইয়ের রাগ হলো। ইচ্ছে করে লোকটা এমন করেছে। চোরইকে ভয় দেখিয়েছে। ডেকেছিস কেন? এবার আর চোরই কিছুই বলল না। প্রত্যুষ আবার বলল, বল, ডেকেছিস আমাকে? মাথা খারাপ? চোরই তাকে ডাকবে? ওটা তো হঠাৎ ভয় থেকে মুখ দিয়ে বের হয়ে গেছে।
চড়ুইয়ের অনেক খারাপ দিন আসবে সেটা তার জানা আছে, কিন্তু এত খারাপ দিনও আসেনি যে প্রত্যুষকে ডাকবে। ভাবে কি সে নিজেকে? গোটা দুনিয়া প্রত্যুষ প্রত্যুষ করে মুখে ফেনা তুলে ফেললেও সে ভুলে ওর নাম দুটো উচ্চারণ করবে না, কখনোই না। চড়ুই, কেন ডেকেছিস বল? ডাকিনি। আমি স্পষ্ট শুনলাম। ভুল শুনেছেন। আমি ভুল শুনিনি চড়ুই পাখি। চড়ুই বিষম খেয়ে গেল। কি বলল অসভ্যটা? চড়ুই পাখি পাগল হলো? সাহস কি করে হয় চড়ুইকে পাখি বলার? আর বলবেই বা কেন? মস্করা করছে আবার? বারবার কেন মস্করা করবে? পর্তুষ আবারও ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ধরে। চড়ুইয়ের তাতে সুবিধাই হলো। সে পাশ কাটিয়ে চলে এলো। পর্তুষ বলল, তুই আমাকে ডেকেছিস চড়ুই, আমার মনে থাকবে। চড়ুই বিরক্ত হয়ে বলল, উফ, হ্যাঁ ডেকেছি তো কি হয়েছে? আচ্ছা মানলাম ভুল করেছি, অপরাধ করেছি, স্বীকার করছি। দিন, এবার শাস্তি দিন। প্রত্যুষ মুচকি হাসল। চড়ুইয়ের গায়ে যেন আগুন ধরে গেল। সে তেতে উঠল, বলল, একদম হাসবেন না। আমার সামনে কখনোই এভাবে হাসবেন না। কেন, প্রেমে টেমে পড়ে যাবি সেই ভয় পাচ্ছিস? চড়ুই চলে যেতে যেতে বলল, মাথা খারাপ? বাসায় আজ কোথাও পা ফেলার মতো জায়গা নেই। আজ অনেক মানুষ এসেছে। চড়ুই অনেককেই চেনে না, কখনো নাম শোনেনি, চেহারাও দেখেনি। তারাও নাকি তার আত্মীয়। তার মাথা ধরেছে। চায়ের প্রয়োজন আছে। রান্নাঘরে ২-৩ বার উকি দিয়ে গেল, একবারও খালি পাওয়া গেল না। এত ভিড়। শেষবার হতাশ হয়ে ফিরে আসতে নিলে প্রত্যুষের মা এসে বললেন, চড়ুই, কিছু লাগবে? না আন্টি, লাগবে না। আরে আন্টিকে বলো আন্টি এনে দিই। না আন্টি, আমি পরে নিয়ে নিতে পারবো। চা খাবে? চোরাই চমকে উঠল। তার চা চাই। এটা কি কোনোভাবে চেহারায় বোঝা যাচ্ছে? তাকে হকচকিয়ে যেতে দেখে প্রত্যুষের মা হেসে ফেললেন। বললেন, এই টাইমে আমারও খুব চা খেতে ইচ্ছে করে, তাই ধারণা করলাম তোমারও লাগবে কিনা। জি আন্টি, একটু চায়েরই প্রয়োজন ছিল। তাহলে চলো একসাথে খাই। আমি তো সারাক্ষণ একা একা থাকি, চা খাওয়ার পার্টনার পাই না। তোমার আঙ্কেল চা খান বিকেলে। প্রত্যুষ তো খায় আবার খায় না। খেলেও বন্ধুদের সাথে বাইরে খায়। ঘরে আর তো কেউ নেই। আমি ওই টিভি চালু করে একা একাই বসে থাকি। একাকিত্ব নিয়ে ওনার ভেতর জমে থাকা দুঃখটা একদম চোখে মুখে ফুটে উঠল। চড়ুইয়ের খারাপ লাগলো। এটাও ভাবলো, একা থাকতে তার ভালো লাগে, একা থাকলেই যেন সব শান্তি পাওয়া যায়। আন্টি কি সেটা বোঝে না? পরক্ষণে মনে পড়ল তার একাকিত্বের প্রতি ভালো লাগা হুট করে আসেনি। বছরের পর বছর ধরে চলে আসা লাঞ্ছনা গঞ্জনা তাকে এই পথে হাঁটতে বাধ্য করেছে। সেদিক থেকে আন্টি তো ঠিকই আছেন। তার তো তেমন কোনো বাজে অভিজ্ঞতা নেই। প্রত্যুষ নিশ্চয়ই তার মাকে তো কষ্ট দেয় না। চলো, আন্টির সাথে চলো। কোথায়? আমাদের বাসায় চা করে খাওয়াবো তোমাকে, আসো। না আন্টি, আমি তো বাসায় খেতে পারবো। আর আপনি এত কষ্ট করবেন না। আপনিও এখানে খাবেন আমার সাথে। রান্নাঘর খালি হবে না এখন আর। দোয়েলের শ্বশুরবাড়ির লোকজন কিছু আসছে। তাদের জন্য রান্না বসানো হয়েছে। যা আরো ২ ঘন্টা আগেই তোমার মা করে রেখেছিলেন। মেহমান বেশি আসায় এখন আর একটুও নেই। ছাদে নাকি টি স্টল রাখা হয়েছে। এখন ওখানে গিয়ে খেতে পারবে। যাবে? চোরের সঙ্গে সঙ্গে মাথা নাড়ে। না, সে আর যাচ্ছে না ছাদে। একটু আগে যা হলো তারপর তো না যাওয়াই ভালো। আবার কি না কি কিসের মুখোমুখি হতে হয়। তাহলে আমার সাথে চলো, আন্টির বাড়ি খালি, কেউ নেই। চলো দুজনে চা খেতে খেতে গল্প করি। চোরের একদমই যেতে ইচ্ছে করছে না। চা খেতেও আর ইচ্ছে করছে না, কিন্তু মুখের উপর না করতে পারছে না। কেমন অস্বস্তি হচ্ছে। আন্টি, আম্মু বলেছিলেন পড়তে বসতে। আরে রাখো তো। আজ আর কি পড়া? তোমার মায়ের সাথে আমি কথা বলছি, দাঁড়াও। চোরইকে আর কিছু বলতে না দিয়ে তিনি চলে গেলেন চোরের মায়ের কাছে। চোরের মা এসে বললেন, আন্টি ডাকছে যখন যা, তাড়াতাড়ি আসবে আবার। দোয়েলকে হলুদ ছোঁয়াতে হবে। আজ আর না পড়লেও চলবে। চোরই আর কিছু বলতে পারল না। প্রত্যুষের মা তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। একটা সময় সে ভাবল, শয়তানটা তো তাদের ছাদে, তাহলে সে ওদের বাড়ি থেকে ঘুরে আসলেও তো দেখতে বা জানতে পারবে না। আর জানলেও কি কি করবে চড়ুইকে? নিহাতি চড়ুই নিজের তার মুখ দর্শন করতে চায় না। নইলে কি সে ভয় পায় ওই অসভ্যটাকে? প্রত্যুষদের বাড়িতে ঠিক কত বছর পর আসা হলো? ৩ বছর। বাহ, সেটাও অনেক বড় সময়। এই কয় বছরে বাড়ির চেহারা কিছুটা বদলে গেছে। আগের থেকেও জমকালো ভাব। আন্টি বললেন, তুমি তো আসোই না। কতবার যে ডাকলাম। এবার যে এলে আমার ভীষণ ভালো লাগছে। বসো, আন্টি চা আনি।
চড়ে বসল। প্রত্যুষদের ড্রয়িং রুমটা বিশাল, তাদের গোটা ফ্ল্যাটের থেকেও বড়। বিশাল এই ড্রয়িং রুমের আসবাবপত্রগুলো এক একটা দানবের মতো। সোফা দুটো এই মাথা থেকে ওই মাথা লম্বা, 55 ইঞ্চি টিভি দেখে চড়ুইয়ের মুখ কুঁচকে গেল। এরা তো ড্রয়িং রুমে থিয়েটার বানিয়ে বসে আছে। ভালোই বড়লোকের বড় বড় কাজ কারবার। চড়ুইয়ের চোখ গেল দোতলায় একটা দরজার দিকে তাকাতেই তার কিছু মনে পড়ে গেল। চোখ সরিয়ে নিল। ওইটাই তো অভদ্রটার রুম। চায়ের কথা বলেও প্রত্যুষের মা আরো অনেক কিছু নিয়েই হাজির হলেন। চড়ুইকে জোর করে তিনি শুধু একটা পিঠা খাওয়াতে পারলেন। চড়ুই অবাক হলো, এত অল্প সময়ে তিনি পিঠা করে ফেললেন, তাও আবার চড়ুইয়ের প্রিয় তেলের পিঠা। সে তেমন একটা খেলো না দেখে তিনি বললেন, আমি তো জানি এটা তোমার প্রিয় পিঠা। এখন আর ভালো লাগে না চড়ুই? অন্য কি খাবে বলো? এটা এখনো আমার প্রিয় আন্টি, আর খেতেও চমৎকার হয়েছে, কিন্তু আমি চা খাওয়ার সময় অন্য কিছু খেতে পছন্দ করি না। চায়ের টেস্ট পাই না। আরে তুমি তো দেখি আমার মতন, আমিও চায়ের সাথে কিছু খাই না, বিস্কুটও না। তিনি হাসলেন, চড়ুইও হাসল। চা খেতে খেতে তারা দুজন এরপর গল্পে মেতে উঠল। প্রত্যুষের মাঝে খুব একলা, চড়ুই তা প্রতিটি মুহূর্তে অনুভব করতে পারল। তিনি যে এত ভালো গল্প করতে পারেন, এটাও সে নতুন করে জানতে পারল। লুডো খেলবে চড়ুই? চড়ুই মাথা নাড়ে। অনেকদিন তো হয়েছে খেলা হয় না, আজ একটু খেলাই যাক। চড়ুইরা তখন ড্রয়িং রুমের সোফায় বসে লুডো খেলছিল। তখনই মা মা বলে চেঁচাতে চেঁচাতে হন্তদন্ত হয়ে প্রত্যুষ এলো। তাকে দেখে চড়ুই ভিমড়ি খেয়ে গেল। এটাকে এখনই আসতে গেল কেন? আরেকটু পরে এলে কি হতো? প্রত্যুষের মা বিরক্ত হলেন ছেলের উপর। বললেন, চেঁচামেচি কেন করছিস, ছোট বাচ্চা তুই? প্রত্যুষ চড়ুইকে দেখে থমকে গেল। অবশেষে সে এলো। ঠিক কতদিন পর, ঠিক কত মাস পর, ঠিক কত বছর পর? 3 বছর 4 মাস 13 দিন পরই তো, তাই না? তার নিজের চোখেও বিশ্বাস হচ্ছে না। সে চোরের এক দৃষ্টিতে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। তার মা বলল, চলে এলি যে? প্রত্যুষ চোখ সরালো চোরের উপর থেকে, মায়ের দিকে তাকিয়ে বলল, এসেছি এমনিতেই, এসে দেখছি ভালোই করেছি। চা খাবি? চা? আচ্ছা আনো। প্রত্যুষ তাদের বিপরীতে সোফায় বসলো। চোরের মেজাজ বিগড়ে গেল। অসভ্যটার এখানেই বসতে হলো। ধুর, তারও কি বলার আছে? বাড়ি প্রত্যুষের, সোফা প্রত্যুষের। সে থাকবে না বা বসবে না তো কে বসবে? কে থাকবে? চোরই? হু হু। সে হাত গুটিয়ে বসে রইল। খেলার একদম শেষ প্রান্তে এসে পড়েছে। লোকটা এখনোই না এসে আরেকটু পরে চোরই চলে গেলে এলেই তো পারত। প্রত্যুষকে তার মা চা এনে দিলেন। এরপর তিনি আবার খেলায় বসে পড়লেন। চোরই বিক্ষিপ্ত মনে আর ভালো করে খেলতে পারছিল না। প্রত্যুষের মা ভীষণ আনন্দিত হয়ে পড়লেন। খুব শীঘ্রই তিনি জিতে যাবেন। অথচ এদিকে চোরইয়ের হারার ভয় নেই। তার শুধু প্রত্যুষের ভয়। না না, প্রত্যুষকে ভয় পায়। শুধু তার শুধু ওই চোখ দুটোকেই ভয়ঙ্কর লাগে। এমন করে তাকায় না, উফ, বিরক্তিকর। বুঝলে চড়ুই, এবার আমি প্রত্যুষের বিয়ে দিয়ে দেব। আর কদিন বাড়ি ঘর ফাঁকা পড়ে থাকবে। ভালো হয় আন্টি। তো ভালো হয় না? বিয়ে দিলে বাড়ির নতুন বউ আসবে, বছর গড়াতে নাতি নাতনি আসবে। প্রত্যুষের বউয়ের সমস্যা হলে বলবো, আমি পেলে পুষে বড় করব আমার নাতি নাতনিদের। তাও যেন আগে আগে দুটো বাচ্চা নিয়ে নেয়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কি যে ভালো লাগে। চোরাই কিছু বলল না। থাক, তিনি যত ইচ্ছে বলুক না, ইচ্ছে হয় বলুক না। কারো মনে কত ইচ্ছেই তো থাকতে পারে, প্রকাশ করা তো দোষের কিছু নয়। সে আর চোখে প্রত্যুষের দিকে তাকালো। ভেবেছিল লোকটা মায়ের আবদারে রাগ করে মুখ ফুলিয়ে রেখেছে, অথচ দেখলো কি ভীষণ হাসি মুখ করে রেখেছে সে, যেন এক্ষুনি তাকে বিয়ে দিয়ে দিলে সে আরো খুশি হয়। প্রত্যুষ তাকিয়ে আছে তার সামনে বসে থাকা দুই নারীর দিকে। একজন তার মা, আরেকজন আরেকজন তার কেউই না, কেউই না। অথচ তাকে দেখলে কি আরাম লাগে। মাকে দেখলে যেমন শান্তি লাগে, তাকে দেখলেও শান্তি লাগে। এই যে তার দুজন চোখের সুখ একসাথে বসে আছে, এর থেকে তৃপ্তিদায়ক দৃশ্য আর কি হতে পারে? প্রত্যুষের তা জানা নেই। তার ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। তার ভেতরটা তীব্র সতেজতায় ভরে উঠেছে। সে সোফায় হেলান দিয়ে বসলো। ভাবতে লাগলো, এমন একটা দৃশ্য প্রতিদিন দেখলে তো মন্দ হয় না। মন্দ যখন হয় না, তখন তো কিছু করা দরকার। কিন্তু ঠিক কি করা দরকার? প্রত্যুষ এর সংকোচ হয়। সে ঠিক যে পরিণতির কথা ভাবছে, তাতে অনেক কিছু হারানোর আশঙ্কা আছে। আর আর চড়ুই কত ছোট্ট,
কত ছোট্ট! তাদের বয়সের পার্থক্যটা যেন কত? ৮ না, হ্যাঁ ৮ই তো। চড়ুইকে সে খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখেছে কত। ভাবতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তার হাসি চোরের চোখে লাগলো। অদ্ভুত, লোকটা হঠাৎ হাসছে কেন? এটাকে নিশ্চিত ভূতপ্রেত ধরেছে। অদ্ভুত আচরণ করছে আজকাল। সে উঠল। এখন যেতে হবে। আন্টি বললেন, প্রত্যুষ দিয়ে আসবে তোমাকে, দাঁড়াও। না আন্টি, লাগবে না, এইটুকুই তো পথ। এটুক এটুকু কোনো কথা না। অনেক রাত হয়েছে, অনেক রকমের মানুষ আছে আশেপাশে, এটুকুতেও অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। সাবধানে থাকতে সমস্যা কি? চোরই অসহায় চোখে তাকিয়ে রইল। তিনি তো জানেন না তার ছেলে চোরের সবচেয়ে বড় বিপদ। তার থেকে বড় বিপদ চোরইয়ের আর কেউ নেই। প্রত্যুষ দেখা গেল উৎফুল্ল মনে বেরিয়ে এলো। চোরইয়ের পেছন পেছন নীরবে হাঁটতে লাগলো। একটা সময় চোরই দাঁড়িয়ে পড়ল, বলল, আপনি সামনে হাঁটবেন? না, আপনার তাহলে আসার দরকার নেই। তোর কি মনে হচ্ছে আমি তোর জন্য এসেছি? আমার নিজেরই তো ওখানে যাওয়ার কথা ছিল, তাই যাচ্ছি। তোর জন্য আসিনি, একদম আসিনি। তোরটা তুই বুঝে নে। চোরের ইচ্ছে করছিল ঠাস করে একটা চড় মেরে দিতে অসভ্যটাকে। এতটা অসহ্যকর একটা মানুষ কিভাবে হতে পারে? এই লোকটাকে তো কোনোভাবেই সহ্য করা যায় না। ভবিষ্যতে তার স্ত্রী কিভাবে সহ্য করবে? ধ্যাত, তার স্ত্রী কিভাবে সহ্য করবে না করবে তা নিয়ে সে কেন ভাবছে? এটা তো তার ভাবার বিষয় নয়। দোয়েল এসেছে, হলুদ ছোঁয়ার পর্ব শুরু হয়ে গেছে। চড়ুইয়ের ডাক পড়ল। সে তার ঘরে বসেছিল। ডাক পেতেই ছাদে গেল। অনেক মানুষে গিজগিজ করছিল গোটা ছাদটা। চড়ুই স্টেজের দিকে এগিয়ে যাওয়ার সময় একজনের সাথে ধাক্কা খেল। সরি বলে সামনে তাকাতেই দেখলো ওটা জুহাইয়ের। চড়ুই আর মুখ রক্তিম বর্ণ ধারণ করলো সাথে সাথেই। মানুষটা আজও এসেছে? সুবাইতা যে, কোথায় ছিলে এতক্ষণ? আমার ঘরেই ছিলাম। আমি ভেবেছিলাম কাজকর্মে ফেঁসে গেলে বোধহয়। বোনের বিয়ে বলে কথা। না, আমার আসলে কিছুই করতে হচ্ছে না। ও হ্যাঁ, তোমার তো এখন অ্যাডমিশন পিরিয়ড চলছে। ভুলেই গিয়েছিলাম। তা প্রিপারেশন কেমন নিলে? ধ্যাত, লোকটা কি পড়ালেখার বাইরে আর কথা বলতে পারে না? চড়ুইকে আজ কেমন লাগছে সেটা কি একটু বলতে পারে না? ছি ছি, সেটা কেন বলবে? চড়ুই এসব কি ভাবছে? তার মাথা খারাপ হলো নাকি? জুহাইয়ের কেন বলবে সে কথা? একবার না হয় বলেছে, তাই বলে কি বারবার বলতে হবে? চেষ্টা করছে একটা ভালো প্রিপারেশন নেওয়ার। গুড, চেষ্টা করবে। চেষ্টা করতে তো ক্ষতি নেই। শুধু এটাই মাথায় রাখবে, কখনো যেন এই ভেবে আফসোস করতে না হয় আরেকটু চেষ্টা কেন করলাম না। মনে থাকবে। হো। চোরের চোখ জ্বলজ্বল করে উঠল। এই একটা মানুষ যার কাছে এলে আত্মবিশ্বাস বাড়ে, উদ্যমী হয়ে ওঠে অগছালো মনটা। কোনো কিছুতে অহেতুক ভয় কাজ করে না। তিনি সাইকোলজিস্ট বলে কি এমন হয়, নাকি অন্য কোনো বিশেষ কারণে তা চোরই এখনো বুঝতে পারে না। আঙ্কেল আন্টি আসেননি? বাবা একটু অসুস্থ, তাই মাও এলেন না। আমি একাই এসেছি। জুই কেমন আছে? ভালোই আছে। কথা হয় না তোমাদের? আসলে আগের মতো নিয়ম করে প্রতিদিন কথা হয় না। আচ্ছা। চড়ুইয়ের ডাক পড়ল আবার। দোয়েল ডাকছে এবার। জুহাইয়ের থেকে বিদায় নিয়ে সে গিয়ে স্টেজে উঠল। দোয়েলকে হলুদ ছুঁইয়ে দিল। ছবি তুলল। চড়ুই লক্ষ্য করলো দোয়েল যখন তার দিকে তাকায় তখন তার চোখটা ছলছল করে ওঠে। তা দেখে বেশিক্ষণও সেও আর সেখানে বসে থাকতে পারল না। জলদিই চলে এলো। ছাদ থেকে বের হয়ে আসার পর এই প্রথম সে অনুভব করলো তার ভীষণ কষ্ট হচ্ছে। তার বোনটা চলে যাচ্ছে। তাদের যে আর আগের মতো একসাথে থাকা হবে না। আর কখনোই ফেলে আসা দিনের মতো সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবে না। দুজনেরই গন্তব্য আলাদা হয়ে যাবে। একদম আলাদা। ঘরে এসে চুড়োয় ফ্রেশ হয়ে পড়তে বসলো। উহু, আজকেও পড়ায় মন বসছে না। একটা গল্পের বই হাতে নিল। বরাবরের মতোই গল্পের বই পড়তে তার ভালো লাগছিল। সে ধীরে ধীরে ডুবে যেতে লাগলো বইয়ের পাতায়। তখনই সে বাইরে থেকে চেঁচামেচি শুনতে পেল। কৌতূহল দমাতে না পেরে এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলে বাইরে বের হতেই দেখলো দোয়েলের হবু বর এসেছে। তাকে সবাই ঘিরে রেখেছে, কিন্তু কেন? চোরের সামনে গেল না, আড়াল থেকে তাদের দেখছিল। কণাকে বলতে শুনল, আপনি টাকা না দিলে এখন আর বউকে দেখতে পারবেন না। আগে টাকা দেওয়া, পরে বউ দেখা। চোরে এবার ব্যাপারটা বুঝতে পারল। তার বিরক্ত লাগলো। আশ্চর্য, সবকিছুতেই টাকা খোঁজার কি এত প্রয়োজন আছে? সে দরজা এঁটে দিল আবার।
দোয়েলের হবু বর অর্থাৎ তার দুলাভাই লোকটার সাথে তার এখন পর্যন্ত একটা কথা হয়নি। কারণ তার অস্বস্তি হয়, অথচ বাকিরা কত রকমের কথাই না বলে। যদিও তার এ নিয়ে কোনো দুঃখ নেই, কেননা এটা দুঃখ পাওয়ার মতো কোনো ব্যাপারই নয়। পরদিন চড়ুইয়ের একটা টেস্ট ছিল, পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি আছে। মায়ের জোরাজুরিতে তাকে বাসা থেকে বের হতে হলো। পরীক্ষা অবশ্য তেমন একটা ভালো হলো না, প্রশ্ন প্যাটার্ন ভিন্ন রকম লাগছিল। চড়ুই যখন ফিরল তখন 1টা বেজে গেছে। বাসায় তার মা ছাড়া আর কেউ নেই। তিনি চড়ুইকে দেখে বললেন, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়নি। ভালো হয়নি? কেন ভালো হয়নি? মায়ের রক্তচক্ষু দেখে চোরের নিজের প্রতি রাগ হলো। সে বুঝতে পারল না তার ভুলটা আসলে কোথায়। সে বলে উঠল, সবসময় ভালো হতে হবে এমন তো কোনো কথা নেই। ভালো আর কোথায় হচ্ছে? লাস্ট টেস্টেও তোমার পজিশন পেছনে এসেছে। চোরে কিছু বলল না। তার আর শক্তি নেই। সে পারছে না আর এসব প্রতিযোগিতা নিয়ে পড়ে থাকতে। অনেক তো হয়েছে। কাউকেই তো খুশি করতে পারছে না। রেডি হয়ে যাও ফটাফট, একটু পরে আমরা বের হব। চোরে ঘরে গিয়ে তৈরি হয়ে নিল মায়ের কথা মতো। এরপর বাইরে এসে দেখলো দোয়েল কল করেছে। মা তার সাথে কথা বলছে। চোরই সোফায় গিয়ে বসে পড়ল। তার ভালো লাগছে না, কেমন কেমন লাগছে। আজ দোয়েল চলে যাবে বলে এমন হচ্ছে কিনা তাও ঠিক বুঝতে পারলো না। নিচে ময়ূর অপেক্ষা করছে, তাড়াতাড়ি যা, আমিও আসছি। চোরই নিচে এলো। ময়ূর দাঁড়িয়ে ছিল। চোরই গাড়িতে উঠে বসতেই বলল, মা আসবে না? আসছে। কনভেনশন হলে এসে চড়ুইয়ের একটা স্মৃতি মনে পড়ে গেল। নিশির রিসেপশনের দিনের কথা। ওই দিনটা চড়ুই বোধহয় কখনোই ভুলতে পারবে না। সেদিন সে খুব দুঃখ পেয়েছিল। এখনো মনে পড়লে তার কষ্ট হয়। এই যেমন এখন আবার মনে পড়তে নিজেকে নিয়ে ভাবতে লাগলো। নিজের খুঁতগুলোকে ভাবতে লাগলো। ভেতরে আসতেই চড়ুই দেখল প্রত্যুষ, ফাহামিদ, ফারাবি সহ বাকি ছেলেরা সবাই একসাথে ছবি তুলছে। সবাই একই রকমের কোট প্যান্ট পরে এসেছে। মেয়েদের শাড়িও একই। সবাইকে দেখতে ভীষণ ভালো লাগছে। চড়ুই চেয়েছিল আড়ালে থাকতে, অথচ সেই যেন আজকের মূল আকর্ষণ ছিল। একটু পরপরই কেউ না কেউ এসে তার সাথে কথা বলছিল, যার অধিকাংশই আংটি গোছের মানুষ। কেউ কেউ বলে ফেলল, মনে তো হয় তুমিই বড়। এই তুমি, সত্যি করে বলো তুমি বড় নাকি না? চোরের মাথা ধরে আসে একটা সময়। সে এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকে। একটু পর সেখান থেকে লক্ষ্য করে জুহায়ের আসছে। কালো কোট প্যান্ট পরিহিত জুহাইরকে দেখে চোরের বুক ধুকপুক করছিল। সে বুঝতে পারল না কেন এমন বেহায়া অনুভূতি হচ্ছিল। একটা সময় নিজের আর জুহাইরের মধ্যকার পার্থক্যগুলো ভেবে তার মনটা বিষিয়ে উঠল। তার খুব আফসোস হলো, সে কেন অন্য সবার মতো সুন্দরী হলো না। ওই রকম নজর কাড়া শারীরিক গঠন তার কেন নেই? কেন? নিজেকে খুব করে লুকিয়ে রাখতে চেয়েও পারল না চড়ুই। জুহায়েরের মুখোমুখি পড়তেই হলো। তাকে দেখে জুহায়ের এগিয়ে এলো, কথা বলতে লাগলো। একটা সময় চড়ুই জানতে পারলো জুহায়েরও বিদেশ চলে যাচ্ছে। শুনে চড়ুইয়ের মনটা ভেঙে গেল। বুকে জ্বালা হতে লাগলো। পুরোটা সময় মন ভার করে বসে রইল। এইভাবেই সময় কেটে গেল। দোয়েলও বিদায় নিয়ে চলে গেল। বাড়িতে ফিরে এসে চড়ুই তার ঘরে গিয়ে একাকী কান্নায় ভেঙে পড়ল। তার সব দুঃখ যেন আজ বাঁধ ভেঙেছে। তার মাও খুব কান্নাকাটি করেছিলেন। বাবা থম মেরে সোফায় বসেছিলেন শুধু। মাকে কাঁদতে দেখে সামিরের চোখটাও ভিজে আসছিল। ময়ূর তার মাকে বৃথা সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারল না। আর কি বা করার ছিল? দোয়েলের বিয়ের 1 সপ্তাহ পর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনামিকা চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়ে গেল। সবাই ভীষণ খুশি হলো। চোরইও খুশি হলো। একদিন মিষ্টি নিয়ে অনামিকা এলো। সেদিন চোরইয়ের সাথে তার অনেক কথা হলো। অনামিকা একসময় বলল, চোরই, তুমি কিন্তু একদম হাল ছাড়বে না, আর কখনোই ভয় পাবে না। মনে রাখবে, জয়ের পথে সবচেয়ে বড় বাধাই হলো ভয়। এরপর কেটে গেল আরও কিছুদিন। চড়ুইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন ঘনিয়ে আসছে তখন। ওই আর 3 দিনই হাতে ছিল। জুহায়েরও চলে যাচ্ছিল খুব শীঘ্রই। চড়ুই জানে না হঠাৎ করে তার কি হলো। সে পরীক্ষার 2 দিন আগে হুট করে ঠিক করলো সে জুহায়েরের সাথে দেখা করতে যাবে। যেই ভাবা সেই কাজ। গুমোট আবহাওয়ার একদিনে সে বেরিয়ে পড়ল জুহাইরের সাথে দেখা করতে। এক বুক আশা নিয়ে সে যখন বের হচ্ছিল তখনও জানতে পারল না আর কয়েক ঘন্টার ব্যবধানে তার ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। দুপুর গড়িয়ে তখন বিকেল হয়ে এসেছে। 3তলা বিল্ডিংটার সামনে এসে রিক্সা থেকে নামতেই চড়ুইয়েরা আবার আগের মতোই বুক ধড়ফড় করে উঠল।
তারপরও অজানা অনুভূতিগুলোকে পাশ কাটিয়ে সে যখন দোতলার বারান্দায় এসে দাঁড়ায়, তখন দেখে জুহাইরের চেম্বারের দরজাটা খোলা। সে এগিয়ে গেল। দরজার কাছে দাঁড়াতেই দেখল জুহাইর তার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। বরাবরের গুছানো রুমটা তখন একদম অগোছালো। চোরের মন খারাপ হয়ে গেল কিছুটা। মানুষটা তবে সত্যিই যাচ্ছে? তাকে দেখে জুহাইর অবাক হলো, বলল, সুবাইতা, হঠাৎ কি মনে করে? সত্যটা চোরই বলতে পারবে না, তাই লুকিয়ে গেল। মিনমিনে গলায় বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। আপনি তো চলে যাচ্ছেন। ও আচ্ছা, ভালো করেছো, এসো। জুহাইর নিজের কাজ ছেড়ে এলো। চড়ুইকে বসতে বলল। চড়ুই বসতে সে আবার গিয়ে চা নিয়ে এলো। চড়ুইয়ের ঠোঁটের কোণে তা দেখে মৃদু হাসি ফুটে উঠল। মানুষটা খুব চায়ের পাগল। এই পর্যন্ত চড়ুই যতবার এসেছে এমনই চা নিয়ে এসেছে। তবে আর কি কখনো আসবে এভাবে দুটো চায়ের কাপ হাতে নিয়ে? ঢাবির এক্সাম খুব সম্ভবত ২-১ দিনের মাঝেই। সেটা নিয়েই নার্ভাস নাকি? চড়ুই টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে ফেলল। চড়ুই অবশ্য খুব নার্ভাস ফিল করছে। তবে সেটা পরীক্ষার জন্য নয়। শোনো, এত ঘাবড়ানোর কিছু নেই। ভয় পাবে না। রিল্যাক্স মুডে থাকবে সব সময়। আপনি কবে যাচ্ছেন? আমার যাওয়ার কথা ছিল আরো কয়েকদিন পর, তবে একটা জরুরি প্রয়োজনে কাল রাতেই যাচ্ছি। ও। চোরের মনটা খারাপ হয়ে গেল। এত কিসের তাড়া তার? আরো ২ দিন বেশি থাকলে কি ক্ষতি হতো? সে আর্দ্র চোখে তাকালো জুহাইরের দিকে। তখন জুহাইরও তার দিকেই তাকায়। আর এভাবেই কেটে যায় কিছু সময়। এরপর হঠাৎ জুহাইর নড়ে চড়ে বসলো। চড়ুইকে বলল, সুবাইদা, চলো আজ তোমার সাথে একটু ভিন্ন গল্প করি। আজ আমি আমাদের গল্প বলবো থেরাপিস্টদের। চোরাই তাকিয়ে রইল উৎসুক চাহনি নিয়ে। জুহাইয়ের হাতে একটা বই তুলে নিয়ে সেটার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, মনোবিজ্ঞানের একটা টার্ম আছে যাকে আমরা ট্রান্সফারেন্স বলি, যেখানে রোগী তার ভেতরের আবেগ, আকাঙ্ক্ষা, ভালোবাসা বা রাগ থেরাপিস্টের প্রতি হস্তান্তরিত করে। রোগী অনেক সময় তার থেরাপিস্টকে মায়ের মতো, বাবার মতো অথবা প্রেমিক প্রেমিকার মতো কল্পনা করতে পারে। এটার পেছনে অবশ্য কিছু কারণ থাকে। আমাদের জীবনে যদি ছোট থেকে কিছু অভাব থেকে যায়, যেমন বাবা মার ভালোবাসা ঠিক মতো না পাওয়া, অবহেলা বা কোনো কষ্টকর অভিজ্ঞতা থাকে, তাহলে সেই আবেগগুলো মনের ভেতরে জমে থাকে। পরে যখন একজন রোগী থেরাপিতে আসে, তখন সে দেখে থেরাপিস্ট তাকে মনোযোগ দিয়ে শুনছে, নিরাপদ পরিবেশ দিচ্ছে, তার প্রতি সহানুভূতিশীল হচ্ছে। এই অবস্থায় রোগীর মনে হতে পারে, আচ্ছা, উনি তো সেই মানুষ যাকে আমি আগে জীবনে পাইনি। ফলাফল হিসেবে রোগী অজান্তেই থেরাপিস্টকে নিজের অতীতের কোনো প্রিয় বা গুরুত্বপূর্ণ মানুষের মতো ভাবতে শুরু করে। এই অনুভূতিটাকেই বলে ট্রান্সফারেন্স। এতটুকু বলেই থামল সে। চোরয়ের চোখ দুটো তখন ওইটুকুতেই ভিজে আসছিল। জুহায়ের তার দিকে তাকাতেই সে মাথা নিচু করে ফেলল। এরপর আবার একটু চুপ থেকে জুহায়ের বলা শুরু করলো, ট্রান্সফারেন্ট হলো রোগীর মধ্যে কিছু চিহ্ন দেখা যায়। এই যেমন থেরাপিস্টকে অতিরিক্ত ভরসা করা, তাকে ছাড়া আর কাউকে কিছু বলতে না চাওয়া, তার প্রতি অতিরিক্ত ভালো লাগা বা আকর্ষণ অনুভব করা, কখনো কখনো অকারণে রাগ বা অভিমান করা, থেরাপিস্ট একটু দেরি করলে বা কথা কম বললে কষ্ট পাওয়া, থেরাপিস্টকে নিজের জীবনের অংশ ভাবা, এই যেমন তাকে নিজের বাবা মা কিংবা প্রেমিকের মতো ভাবা, আর সীমা বাইরে যোগাযোগ করতে চাওয়ার প্রবণতাও থাকে খুব। সেশন সারা আলাদা করে মেসেজ দেওয়া বা দেখা করতে চাওয়া, আরও কিছু আছে। মানুষভেদে সেসবেও পার্থক্য রয়েছে। আসলে এই পেশায় এমন অনেক রোগীকে প্রতিনিয়ত হ্যান্ডেল করতে হয় আমাদের। রোগীরা ভাবে তারা বোধহয় থেরাপিস্টের প্রেমে পড়েছে। আদৌ তা নয়। দেখা যায় যে তারা একটা ঝামেলা থেকে বাঁচতে এসে আরও বড় ঝামেলায় ফেসে গেছে। এ সময় তখন থেরাপিস্টের খুব শক্ত হাতে সবটা সামলাতে হয়। প্রতিনিয়ত এসব ব্যাপারে ডিল করতে করতে একটা সময় তাদেরও খারাপ লাগা কাজ করে, ক্লান্তি আসে, তবে নিরুপায় হয়ে যায়। ওই অনুভূতিগুলোকে তখন ওই শক্ত হাতে দমন না করলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। রুগীরা তখন না হলেও পরে গিয়ে সেটা উপলব্ধি করতে পারে। সুবাইদা, প্রেম ভালোবাসা কিন্তু করুণা নয়। এটা কোনো দিন করুণা কিংবা সহমর্মিতা থেকে আসে না। অনেকেই এগুলোকে গুলিয়ে ফেলে, এরপরও ধীরে ধীরে সবটা ঘেটে ফেলে।
চোরে কিছু বলতে পারছিল না, তার ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছিল। জুহাইরের নরম গলায় বলল, সুবাইদা, আমি তোমাকে এসব কেন বলছি তুমি বুঝতে পারছো? চোরের চোখ বেয়ে তখন টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে মাথা নাড়ে। জুহাইর বলল, জীবনে বাঁচতে হলে এগিয়ে যেতে হবে। যা কিছু তোমাকে কষ্ট দেয় তা থেকে অবশ্যই দূরে থাকবে। তবে দূরে থাকায় সবসময় সমাধান হয় না। কখনো কখনো অটল থেকে সমস্যার মোকাবেলা করতে হয়। আর যে স্মৃতিগুলো কষ্ট দিতে পারে সেগুলো মন মস্তিষ্ক থেকে মুছে ফেলাই আবশ্যক। আমি চাই তুমি খুব জলদি আমাকে ভুলে যাও, সুবাইতা। আমি মনে রাখার মতো কেউ না। আমাকে মনে রেখে কষ্ট পাওয়ার মতো খারাপ দিন তোমার কখনো না আসুক, আমি সেই প্রার্থনাই করি। চড়ুই বেরিয়ে আসার পর জুহাইর সেখানেই চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে রইল। আরও একটা টার্মের কথা তার চড়ুইকে বলা হয়নি, কাউন্টার ট্রান্সপারেন্ট, যেটার ভুক্তভোগী সে নিজেই। আকাশে তখন মেঘ ডাকছে, বৃষ্টি নামবে আর কিছুক্ষণের মধ্যেই। সন্ধ্যা হতে তখনও অনেক দেরি, কিন্তু ঘন কালো মেঘের ফলে অন্ধকার ততক্ষণে রাজত্ব কায়েম করেছে। জুই রাস্তায় বেরিয়ে এসেছিল ঝাপসা চোখে। চোখে কিছুই দেখতে না পেয়ে বেশ কয়েকবার হোঁচট খেল। একটা সময় স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে চোখ মুছে নিল। তার সারা শরীর তখনও তীব্র প্রত্যাখ্যানে কাঁপছিল। সে নিজের হাতের দিকে তাকালো। তুলতুলে নরম হাতটা দেখে তার ঘৃণা হলো। হাতি, ঠিকই বলে কনারা, সে একটা হাতি। দেহের জায়গায় জায়গায় চর্বি দলা জমে আছে। ছি, কি নোংরা দেখতে! কি ভীষণ বাজেই না লাগে দেখতে! বাহ্যিক সুন্দর গঠন নেই কোনো, আগাগোড়া একটা পোটলার মতো। না আছে রূপ, না আছে কোনো গুণ। তাকে কিভাবে কেউ গ্রহণ করবে? জুহাইয়ের সুদর্শন সুপুরুষ, তার জন্য চড়ুই বেমানানও বটে। চড়ুই কিভাবে পারলো এত উপরের দিকে চোখ ফেলতে? তার একটাবারও লজ্জা কেন হয়নি? বড় ফুপু সবসময় বলতে থাকেন, বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ করো না। চড়ুই সেটাই করতে গিয়েছে। ঠিকই তো। এইরকম একটা মেয়েকে কে ভালোবাসবে, কে আপন করবে? কিছু কিছু জিনিস কারো না করে জন্য, কারো না কারো জন্য নিষিদ্ধই থাকেই। ওই ভালোবাসা কিংবা প্রেম চোরের জন্য নিষিদ্ধ ছিল। সে তো অপরাধ করেছে, ওসবের মোহে আটকে গিয়ে খুব বড় অপরাধ করেছে। যাত্রী ছাউনির নিচে এসে বসতেই তার আবার চোখ ফেটে পানি ঝরঝরতে লাগলো। বুকের ভেতর হাহাকার হতে লাগলো। অসহনীয় যন্ত্রণা হতে লাগলো। সে অবুঝের মতো এটাই ধরে নিল সে দেখতে ভালো নয়, এজন্য জুহায়ের তাকে একটা বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছে। বৃষ্টি পড়ছিল তখন। চড়ুই একাই সেখানে বসেছিল। তার বাড়ি ফেরার তাড়া নেই, বলতে গেলে কোনো ইচ্ছেও নেই। তার মনে হচ্ছে সে গন্তব্যহীন। হঠাৎ একটা গাড়ি সশব্দে এসে সেখানে থামে। চড়ুই তাকাতেই দেখল প্রত্যুষকে। চড়ুইয়ের দিকে তাকিয়ে আছে সে। চড়ুইয়ের বুকটা আরো ভার হয়ে উঠল। এই লোকটার আজ এই সময়ে তার সামনে না এলে হতো না? চড়ুইয়ের যে আজ আর শক্তি নেই তার মোকাবেলা করার। তুই এখানে কি করছিস? চড়ুই কিছু বলল না। প্রত্যুষ বার কয়েক আবার জিজ্ঞেস করলো। কোনো উত্তর না পেয়ে গাড়ি থেকে নেমে আসলো। তাকে নামতে দেখেই চড়ুই দাঁড়িয়ে পড়ল। তাড়াতাড়ি করে পা চালিয়ে সেখান থেকে চলে যেতে নিলে প্রত্যুষ তার পট আটকে ধরল। বলল, কি হয়েছে? চড়ুই তখনও নিশ্চুপ। প্রত্যুষকে দেখল চড়ুইয়ের মুখ লাল হয়ে আছে। চোখ ফুলে আছে, সাদা অংশটা রক্তিম বর্ণ ধারণ করেছে। চড়ুই কাঁদছিল, কিন্তু কেন? এখানে বসেই বা চড়ুই কেন কাঁদবে? কি হয়েছে? প্রত্যুষের বুক কেঁপে উঠল। অধৈর্য গলায় বলল, কি হয়েছে বলো। চড়ুই পাশ কাটিয়ে সামনে অগ্রসর হতে লাগলো। বৃষ্টিতে ভিজে ভিজেই সে এগিয়ে যেতে থাকে। প্রত্যুষও পিছু নিল। বলল, চড়ুই কি হয়েছে বলবি তো? কেউ কিছু বলেছে? বল আমাকে। চড়ুই এবার আর রাগ সামলাতে পারল না, চেঁচিয়ে উঠল, কেউ কিছু বললেই আপনি কি করবেন? কি করবেন, হ্যাঁ? আপনার সমস্যাটা ঠিক কোথায়? সবসময় অন্যর ব্যাপারে কেন এত নাক গলান? আপনার কি কোনো কাজ নেই? সবসময় কেন আমার পেছনে পড়ে থাকেন? তোর কি হয়েছে সেটা বল। কিছু হয়নি। আমার কিছুই হয়নি। আপনি প্লিজ এবার যান। যাব।
তুইও চল আমার সাথে। কখনোই না। আমি আপনার সাথে কখনোই যাব না, কোথাও যাব না। তোর আমার সাথেই যেতে হবে। না গেলে কি করবেন? জোর করবেন? প্রয়োজন হলে করব। পর্তুস এগিয়ে এলো, খপ করে চোরইয়ের হাতটা চেপে ধরল। হাতটা হ্যাচকা টানে ছাড়িয়ে নিয়ে চোরই ঠাস করে পর্তুসের গালে একটা চড় মেরে বলল, আর কোনো দিন আমার সাথে গুন্ডামি করলে এর থেকেও খারাপ পরিণতি হবে বলে দিলাম। অসভ্য গুন্ডা একটা। চলবে ইনশাআল্লাহ।